ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের চ্যানেল এগুলো কোনোভাবেই সাপোর্ট করে না। বাংলা ও বিশ্ব সাহিত্যের কিছু রোমাঞ্চকর ভৌতিক গল্প, গোয়েন্দা কাহিনী ও ছোট গল্প দিয়ে সাজানো আমাদের এই গল্পের স্টেশন। গল্পের স্টেশনে আজ আপনাদের জন্য থাকছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা 5টি কমলালেবু বীচের রহস্য। মূল গল্প দ্য 5 অরেঞ্জ পিপস প্রথমবার প্রকাশিত হয়েছিল দ্য স্ট্যান্ড ম্যাগাজিন 1891 সালের নভেম্বর মাসে। স্ট্যান্ড ম্যাগাজিনে প্রকাশিত দ্য অ্যাডভেঞ্চার্স অব শার্লক হোমসের 12টি গল্পের মধ্যে এটি পঞ্চম গল্প। শার্লক হোমস চরিত্রের স্রষ্টা হিসেবে বিখ্যাত হলেও স্যার কোনান ডয়েল কেরিয়ারের প্রথম দিকে নিজেকে সাহিত্যিক হিসেবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু তখন কি আর তিনি জানতেন যে এই শার্লক হোমস তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেবে। গল্পের সূত্রধর, গল্প পাঠ ও গল্পের বিভিন্ন চরিত্রে আমি গোবিন্দ। শার্লক হোমসের চরিত্রে শুভজিৎ, পোস্টার ডিজাইন আকিব। শুরু করছি আজকের গল্প 5টি কমলালেবু বীচের রহস্য। (1882 থেকে 1890 সাল পর্যন্ত সময়ের মধ্যবর্তী বছরগুলিতে শার্লক হোমসের যে সমস্ত কেসের নোট ও রেকর্ড আমি রেখেছি, সেগুলোর উপর যখন চোখ বুলাই তখন এত সব বিস্ময়কর ও হৃদয়গ্রাহী বৈশিষ্ট্যের সম্মুখীন আমাকে হতে হয় যে কোনটা ছেড়ে কোনটা বেছে নেব সেটা স্থির করা মোটেই সহজ কাজ নয়। অবশ্য তার কতকগুলি খবরের কাগজ মারফত ইতিপূর্বেই সাধারণের কাছে প্রচার করা হয়েছে। অন্য কতকগুলি হয়নি, তার কারণ আমার বন্ধুর কার্যাবলীর যেসব বিশেষ গুণকে প্রচার করাই ওইসব কাগজের উদ্দেশ্য, ওইসব কেসে সেসব গুণকে সম্মুখ প্রকাশের কোনো সুযোগই ছিল না। আবার এমন কতগুলি কেস আছে যেগুলিতে তার বিশ্লেষণী দক্ষতা ব্যর্থ হয়েছে, কাজেই বিবরণ হিসাবে সেগুলো শুরু আছে কিন্তু শেষ নেই। অন্য কতগুলি ক্ষেত্রে সমস্যার আংশিক সমাধান মাত্র, আর তাও হয়েছে তার একান্ত প্রিয় তীক্ষ্ণ যুক্তির সাহায্যে নয়, আন্দাজ আর অনুমানের ভিত্তিতে। এই শেষোক্ত তালিকার মধ্যে এমন একটি ঘটনা আছে যেটি বিস্তারিত বিবরণের দিক থেকে এতই উল্লেখযোগ্য এবং পরিণতির দিক থেকে এতই চমৎকারী যে এখানে তার বিবরণ প্রকাশ করবার লোভ আমি সামলাতে পারছি না। অবশ্য আমি এও জানি যে এই কেসের এমন কয়েকটি বিষয় আছে যার পুরোপুরি সমাধান আজ পর্যন্ত হয়নি এবং সম্ভবত কোনোদিন হবেও না। 87 সালটি ছোট বড় নানা ধরনের কেসের যে দীর্ঘ তালিকা আমাদের উপহার দিয়েছে, তার সব রেকর্ডই আমার কাছে আছে। এই 12 মাসের তালিকায় যেসব শিরোনাম রয়েছে তার মধ্যে প্যারাডল চেম্বারের অ্যাডভেঞ্চার, অ্যামেচার মেডিকেল সোসাইটি যারা একটা আসবাবপত্রের গুদামের ভূগর্ভস্থ ঘরে একটি বিলাসবহুল ক্লাব চালাতো, ব্রিটিশ জাহাজ সোফি অ্যান্ডারসনের নিরুদ্দেশ, উফা দ্বীপে গ্রাইস প্যাটারসনের দুঃসাহসিক অ্যাডভেঞ্চার এবং সর্বশেষ ক্যাম্বারওয়েল বিস্ফোরকের বিবরণী দেখতে পাচ্ছি। স্মরণ থাকতে পারে যে এই শেষোক্ত কেসে মৃতের ঘড়িতে চাবি দিতে গিয়ে শার্লক হোমস প্রমাণ করেছিল যে 2 ঘন্টা আগে ওই ঘড়িতে চাবি দেওয়া হয়েছিল, কাজেই ওই সময়ের আগেই মৃত ব্যক্তি শুতে গিয়েছিলেন, আর সেই যুক্তির বলেই ওই কেসের সমাধান সহজ হয়েছিল। এইসব বিবরণী আমি ভবিষ্যতে লিপিবদ্ধ করব, কিন্তু যে বিস্ময়কর ঘটনা শৃঙ্খলকে বর্ণনা করতে এখন আমি কলম ধরেছি তার মধ্যে যে অসাধারণ বৈশিষ্ট্যের ছাপ রয়েছে তা কিন্তু কোনোটার মধ্যেই নেই। সেপ্টেম্বরের শেষ দিক। অস্বাভাবিক বেগে শুরু হয়েছে বিষুব ক্রান্তিকালীন ঝড়। সারাদিন চলছে
বাতাসের গোঙানি, বৃষ্টির ধারা আছড়ে পড়ছে জানালার উপর। মানুষের হাতে গড়া বিরাট লন্ডন শহরের মাঝখানে থেকেও আমাদের মন যেন সেই মুহূর্তে রুটিন বাঁধা জীবন থেকে দূরে সরে গেছে। যে প্রচণ্ড প্রাকৃতিক শক্তি পিঞ্জারাবন্ধ বন্য পশুর মতো সভ্যতার শিখের ভিতর দিয়ে মানব জাতির প্রতি গর্জন করে চলেছে, সেই মুহূর্তে তার উপস্থিতিকে অস্বীকার না করে যেন উপায় নেই। সন্ধ্যার দিকে ঝড় আরও প্রচণ্ড হয়ে উঠল। বাতাস আর্তনাদ করছে চিমনিতে আটকে পড়া শিশুর মতো। অগ্নিকুণ্ডের একপাশে বসে শার্লক হোমস মনোযোগ সহকারে অপরাধের তালিকা প্রণয়ন করছিল। অপরদিকে বসে আমি ডুবে গেছি ক্লার্ক রাসেলের চমৎকার সমুদ্রের গল্পে। ক্রমে একসময় বাইরের ঝড়ের গর্জন বইয়ের গর্জনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। বাতাসের ঝাপটা যেন বাড়তে বাড়তে সমুদ্র গর্জনের একটানা শব্দের সঙ্গে মিশে গেল। আমার স্ত্রী গেছে তার কাকিমার বাড়ি বেড়াতে। কয়েকদিনের জন্য আমিও আবার বেকার স্ট্রিটে আমাদের পুরনো বাসার বাসিন্দা হয়েছি। সঙ্গীর দিকে তাকিয়ে আমি বললাম, আরে, বেল বাজছে না? এত রাতে কে আসবে? তোমার কোনো বন্ধু নয় তো? তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই। সে জবাব দিল। আগন্তুকদের আমি ঠিক উৎসাহটা দিই না। তাহলে কোনো মক্কেল কি? মক্কেল হলেও হতে পারে, তবে মক্কেল হলে ব্যাপারটা খুব গুরুতর বলতে হবে। অন্যথায় আজকের মতো দিনে এমন অসময়ে কেউ বাইরে পা দেবে না। আবার এটাও হতে পারে গৃহকর্ত্রী কোনো সখী টখী হবে। শার্লক হোমসের ধারণা ভুল। প্যাসেজে পায়ের শব্দ এবং দরজায় টোকার শব্দ শুনতে পেলাম। লম্বা হাত বাড়িয়ে সে আলোটাকে নিজের দিক থেকে শূন্য চেয়ারটার দিকে ঘুরিয়ে দিয়ে বলে উঠল, আসুন। ঘরে ঢুকলো একটি যুবক, বড়জোর 22 বছর। পরিষ্কার পরিচ্ছন্ন সাজগোজ, আচার আচরণ রুচিসম্মত। হাতের বর্ষাতি থেকে জল ঝরছে, গায়ের ওয়াটারপ্রুফ চকচক করছে। কি দুর্যোগের ভিতর দিয়ে যে সে এসেছে তা দেখলেই বোঝা যায়। বাতির উজ্জ্বল আলোয় সে হোমসকে দেখছে। আমি দেখলাম তার মুখ বিবর্ণ, চোখ দুটো ভারী, যেন একটা তীব্র উৎকণ্ঠা তাকে চেপে ধরেছে। সোনার পিছনেটা চোখে লাগিয়ে সে বলল, ক্ষমা করবেন, নিশ্চয়ই অনধিকার প্রবেশ করিনি। তবু বাইরের ঝড়জলের কিছু নমুনা আপনার পরিচ্ছন্ন ঘরের মধ্যে এনে ফেলেছি। হোমস বলল, কোট আর বর্ষাতিটা আমাকে দিন, ওই হুকে ঝুলিয়ে রাখছি, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মনে হচ্ছে আপনি দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আসছেন। হ্যাঁ, হরসাম থেকে। আপনার জুতোয় যে কাদা চক লেগে আছে না, সেটা খুব স্পষ্ট। আপনার পরামর্শের জন্য এসেছি। সেটা সহজলভ্য। আর সাহায্য? না, সেটা সবসময় সহজলভ্য নয়। মিস্টার হোমস, আমি আপনার কথা শুনেছি। মেজর প্রেন্ডারগাস্ট আমাকে বলেছেন ট্যাঙ্কারভিল ক্লাব কেলেঙ্কারি থেকে আপনি কিভাবে তাকে বাঁচিয়েছিলেন। ও তাই? তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল যে তিনি তাস নিয়ে ঠকিয়েছিলেন। তিনি বলেছেন যে কোনো সমস্যার সমাধান আপনিই করতে পারেন। তিনি অতিশয়োক্তি করেছেন। আরও বলেছেন আপনি কখনো পরাভূত হন না। না, 4 বার আমি পরাজিত হয়েছি। 3 বার পুরুষের কাছে আর 1 বার নারীর কাছে। আপনার সাফল্যের সংখ্যার তুলনায় সে আর কটা? এই কথা সত্য যে আমি সাধারণত সফল হয়েই থাকি। তাহলে আমার বেলাও হবেন। দয়া করে আগুনের কাছে চেয়ারটাকে টেনে নিয়ে আসুন, নিয়ে এসে আপনার বক্তব্যটা শোনান, আমি শুনি। খুব সাধারণ কেস নয়। না 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 না, আমার কাছে যেসব কেস আছে তার কোনোটাই সাধারণ নয়। আমি শেষ আপিল আদালত। বলুন আপনি। তথাপি স্যার, আমার নিজের পরিবারে যা ঘটেছে তার চাইতে অধিক রহস্যময় ও দুর্বোধ্য ঘটনার কথা আপনি আগে কখনো শুনেছেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। হোমস বলল,
আমার আগ্রহটা সত্যিই বাড়ছে, বুঝেছেন? আপনি একটা কাজ করুন, গোড়া থেকে পুরো ব্যাপারটা না পুরো খুলে বলুন। আমি পরে প্রয়োজন মতো প্রশ্ন করে সব কথা জেনে নেব, কোনো অসুবিধা নেই। যুবক চেয়ারটা টেনে নিয়ে ভিজে পা দুটো আগুনের দিকে ছড়িয়ে দিল। বলল, আমার নাম জন ওপেন্স, কিন্তু আমি যতদূর বুঝেছি আলোচ্য বিষয়ের সঙ্গে আমার বিশেষ কোনো যোগ নেই। ব্যাপারটা বংশানুক্রমিক, কাজেই সব কথা আপনাকে বোঝাতে হলে একেবারে গোড়া থেকে আরম্ভ করতে হবে। আমার ঠাকুরদার 2 ছেলে, জ্যাঠা ইলিয়াস এবং আমার বাবা জোসেফ। কোভেন্ট্রিতে বাবার একটা কারখানা ছিল। বাইসাইকেল আবিষ্কারের পরে তিনি সেটাকে বাড়িয়ে তোলেন। ওপেন্স টায়ারের পেটেন্টটিও তারই। কালক্রমে তার ব্যবসা এমন জাঁকিয়ে ওঠে যে তিনি সেটা বেচে দিয়ে মোটা টাকা নিয়ে ব্যবসা থেকে অবসর গ্রহণ করেন। জ্যাঠা ইলিয়াস প্রথম যৌবনেই আমেরিকা পাড়ি দেন এবং ফ্লোরিডার আবাদের মালিক হয়ে বসেন। শোনা যায় সেখানে তিনি বেশ উন্নতি করেন। যুদ্ধের সময় তিনি জ্যাকসনের বাহিনীতে যোগদান করেন, তারপর হুডের অধীনে কর্নেল হন। লি যখন অস্ত্র ত্যাগ করলেন তখন তিনি পুনরায় আবাদে ফিরে যান। 3-4 বছর থাকবার পর 1869 থেকে 70 সালে তিনি ইউরোপ ফিরে আসেন এবং হরসামের কাছে সাকসেসে একটা সম্পত্তি কেনেন। স্টেটসে তিনি বেশ ভালোই গুছিয়ে নিয়েছিলেন। সেসব ছেড়ে আসার কারণ তিনি নিগ্রোদের দেখতে পারতেন না। তাছাড়া তাদের ভোটাধিকার দানের রিপাবলিক নীতিও তার পছন্দ হয়নি। একটু অদ্ভুত ধরনের মানুষ তিনি, হিংস্র ও খিটখিটে। রাগলে মুখের আর থাকে না, আর সবসময় একা থাকতে ভালোবাসেন। যতদিন তিনি হরসামে ছিলেন কখনো শহরে গেছেন কিনা সন্দেহ। বাড়ির চারধারে একটা বাগান আর 2-3টে মাঠ ছিল, সেখানেই ঘুরে বেড়াতেন। তবে প্রায় সপ্তাহের পর সপ্তাহ ঘর থেকে বেরোতেন না। প্রচুর ব্র্যান্ডি খেতেন, ধূমপানও করতেন খুব, কিন্তু তার কোনো দল ছিল না, বন্ধু ছিল না, এমনকি ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎও করতেন না। একমাত্র আমাকে তিনি পছন্দ করতেন। তিনি যখন প্রথম আমাকে দেখলেন তখন আমার বয়স 12 বছর। সেটা 1878 সালের কথা। তখন তিনি ইংল্যান্ডে 8-9 বছর কাটিয়েছেন। আমার বাবার অনুমতি চাইলেন আমি যেন তার কাছে গিয়ে থাকি। তখন কিন্তু তিনি আমার প্রতি মোটামুটি সদয় ছিলেন। যখন প্রকৃতিস্থ থাকতেন আমার সঙ্গে দাবা পাশা খেলতেন। চাকর বাকর এবং অন্যান্য কাজের লোকেদের ব্যাপারে তার প্রতিনিধি হয়ে আমি সব দেখাশোনা করতাম। ফলে 16 বছরে পা দিতে না দিতেই আমি হয়ে উঠলাম বাড়ির কর্তা। সব চাবি থাকতো আমার কাছেই, যেখানে খুশি যেতাম, যা খুশি করতাম। শুধু তার গোপনীয়তায় হাত না পড়লেই হলো। আসলে তার একটা ছোট্ট ঘর ছিল, আজে বাজে জিনিসে ভরা থাকতো চিলেকোঠাটা। ঘরটা সবসময় তালা বন্ধ থাকতো। সেই ঘরে তিনি আমাকে বা অন্য কাউকে ঢুকতে দিতেন না। বালকের কৌতূহল নিয়ে চাবির ফুটো দিয়ে উকি মেরে দেখেছি। ও ধরনের ঘরে যেমন থাকে সেরকমই একগাদা পুরনো ট্রাঙ্ক আর কাগজের বান্ডিল ছাড়া অন্য কিছু ছিল না। একদিন 1883 সালের মার্চ মাসে বিদেশি ডাক টিকিট লাগানো একখানি চিঠি কর্নেলের খাবার টেবিলে পড়েছিল। তার কাছে কোনো চিঠি সাধারণত আসে না, কারণ সব বিল তিনি নগদ টাকায় মিটিয়ে দিতেন, আর কোনো বন্ধুবান্ধবও তার ছিল না। চিঠিখানা তুলে নিয়ে বললেন, ইন্ডিয়া থেকে পন্ডিচেরির ডাকঘরের ছাপ। ব্যাপার কি? তাড়াতাড়ি চিঠি খুলতেই কমলালেবুর 5টা ছোট ছোট শুকনো বিচি টুনটুন করে তার নামের ফলকের উপর ছড়িয়ে পড়ল। তা দেখে আমি হেসে উঠলাম, কিন্তু তার মুখের পানে তাকিয়ে সে হাসি আমার ঠোঁটের মধ্যেই আটকে গেল। তার ঠোঁট ঝুলে পড়েছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, চামড়া ছাইয়ের মতো সাদা, হাত কাঁপছে। সেই হাতে ধরা চিঠির দিকে তখনও তিনি হাঁ করে তাকিয়ে আছেন। হঠাৎ আর্তনাদ করে উঠলেন, কে কে কে? তারপরেই বললেন, হায় ঈশ্বর, হায় ঈশ্বর, আমার পাপ আমাকে ধরে ফেলেছে। আমি চিৎকার করে উঠলাম, ওটা কি জ্যাঠামশাই? মৃত্যু। বলেই তিনি চেয়ার থেকে উঠে তার ঘরে চলে গেলেন।
সেখানে দাঁড়িয়েই আমি আতঙ্কে হাঁপাতে লাগলাম। খামখানা তুলে নিলাম। ভিতরের ভাঁজে আঠার জায়গাটার ঠিক উপরে লাল কালিতে ইংরেজিতে কে অক্ষরটা 3 বার লেখা। 5টা শুকনো বিচি ছাড়া তার মধ্যে আর কিচ্ছু ছিল না। তার এই ভীষণ ভীতির কারণ কি? খাবার টেবিল ছেড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে দেখি তিনি নেমে আসছেন। এক হাতে পুরনো মরচে ধরা একটা চাবি, সম্ভবত চিলে কোঠার, আর অন্য হাতে একটা ছোট পিতলের বাক্স, অনেকটা ক্যাশ বাক্সের মতো। কি একটা শপথ করে তিনি বললেন, তারা যা ইচ্ছে করতে পারে, কিন্তু আমিও তাদের মতো করে দেব। মেরিকে বলো আজ আমার একটু আগুন চাই, আর হরসাম থেকে উকিল ফোর্ডামকে পাঠাও। কথা মতো ব্যবস্থা করলাম। উকিল এসে উপস্থিত হলে আমাকে বললেন উপরের ঘরে যেতে। ঘরে আগুনটা জ্বলছে, চুল্লিতে কাগজ পোড়া কালো ছাইয়ের স্তূপ। পাশে পিতলের বাক্সটা খোলা পড়ে আছে, সেটা খালি। বাক্সটার দিকে চোখ ফেলতেই চমকে উঠলাম। বাক্সের ডালায় 3টে কে লেখা, সকালে যেমনটি পড়েছিলাম খামের উপরে। জ্যাঠা বললেন, জন, আমার ইচ্ছা তুমি আমার উইলের সাক্ষী হও। সব কিছু সুবিধা এবং অসুবিধা সহ আমার সম্পত্তি আমার ভাইকে, অর্থাৎ তোমার বাবাকে দিয়ে যাচ্ছি। একসময় তার কাছ থেকে এটা তোমাতেই বর্তাবে। যদি শান্তিতে সম্পত্তি ভোগ করতে পারো খুব ভালো কথা, যদি বোঝো তা পারছো না, তাহলে আমার পরামর্শ শোনো বাবা, তোমার সবচেয়ে বড় শত্রুকে এটা দিয়ে দিও। এরকম একটা দুধারওয়ালা বস্তু তোমাকে দিয়ে যাচ্ছি বলে আমি দুঃখিত, কিন্তু ঘটনার স্রোত কোন দিকে বইবে তা আমি বলতে পারি না। মিস্টার ফোর্ডাম কাগজের যে জায়গাটা দেখিয়ে দেবেন, দয়া করে সেখানে একটা সই করে দাও। নির্দেশ মতো সই করে দিলাম। উকিল সেটা নিয়ে চলে গেলেন। বুঝতেই পারছেন এই অদ্ভুত ঘটনা আমার উপর গভীর প্রভাব বিস্তার করল। আমি ভাবতে বসলাম। মনে মনে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়েও কোনো হদিশ করতে পারলাম না। অথচ এর ফলে যে ভয়ের ভাবটা মনের মধ্যে ঢুকে বসলো, সেটাকেও ঝেড়ে ফেলতে পারলাম না। অবশ্য যত দিন কাটতে লাগলো সে ভাবটাও কমে যেতে লাগলো। আমাদের স্বাভাবিক জীবনযাত্রারও কোনো রকম গোলযোগ দেখা দিল না। আমার জ্যাঠার মধ্যে কিন্তু পরিবর্তন লক্ষ্য করলাম। মদের মাত্রা আগের চেয়ে আরও বেড়ে গেল। লোকের সঙ্গে মেলামেশাও আরও কমে গেল। অধিকাংশ সময়ই ভিতর থেকে তালা দিয়ে নিজের ঘরেই কাটাতেন। কখনো বেরিয়ে আসতেন মাতালের মতো, ছুটে বাড়ি থেকে চলে যেতেন বাগানে। একটা রিভলভার হাতে নিয়ে চারিদিকে ছুটাছুটি করতেন, আর চিৎকার করে বলতেন কাউকে তিনি ভয় করেন না, সে মানুষই হোক আর দানবী হোক, কেউ তাকে ভেড়ার মতো খাঁচায় পুরে রাখতে পারবে না। আবার সে ঘোর কেটে গেলেই উত্তেজনায় ছটফট করতে করতে ঘরে ঢুকে ভিতর থেকে দরজায় খিল এঁটে দিয়ে তালা দিয়ে রাখতেন। আমি দেখেছি সে সময় শীতের দিনেও তার মুখ থেকে ঘাম ঝরছে, যেন এইমাত্র বেসিন থেকে মুখ ধুয়ে এলেন। মিস্টার হোমস, আপনার ধৈর্যকে আর পরীক্ষা করব না, এবার আমার কাহিনী শেষ করছি। একদিন রাতে ওই রকম মাতলামির ঘোরে সেই যে তিনি বেরিয়ে গেলেন, আর ফিরলেন না। খুঁজতে খুঁজতে যখন তাকে পেলাম, দেখলাম বাগানের নিচে একটা পানা ঢাকা ডোবার মধ্যে মুখ থুবড়ে পড়ে আছেন। দেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ডোবার জল 2 ফুট গভীর। কাজেই তার পাগলামির কথা ভেবে জুরিরা আত্মহত্যার রায় দিলেন। কিন্তু আমি তো জানতাম মৃত্যুর চিন্তা মাত্রেই তিনি কেমন সংকুচিত হয়ে পড়েন। আগ বাড়িয়ে সেই মৃত্যুকে তিনি বরণ করেছেন, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। যা হোক, যা হওয়ার তো হলো। বাবা সম্পত্তি হাতে পেলেন। ব্যাংকে তার হিসাবে যে 14,000 পাউন্ড জমা ছিল সেটাও পেলেন। এক মিনিট। হোমস বাধা দিল। আপনার বিবরণটা খুবই উল্লেখযোগ্য। আচ্ছা, আপনার জ্যাঠামশাই যেদিন চিঠিখানা পান আর যেদিন তিনি আত্মহত্যা করলেন, সেই তারিখ দুটো বলুন তো একবার। চিঠিটা আসে 10ই মার্চ 1883 সালে, আর তার মৃত্যু হয় 7 সপ্তাহ পরে, অর্থাৎ 2রা মে রাত্রে। ধন্যবাদ। এবার বলুন।
বাবা যখন হরসামের সম্পত্তি দখল নিলেন তখন আমার অনুরোধেই সেই তালাবন্ধ চিলেকোটাকে ভালো করে পরীক্ষা করলেন। পিতলের বাক্সটা সেখানেই পাওয়া গেল, যদিও তার ভেতরের সবকিছু নষ্ট করে ফেলা হয়েছে। ডালার ভিতরের দিকে একটা কাগজের লেবেল লাগানো, তার উপরেও কে 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 লেখা। তারও নিচে লেখা চিঠিপত্র, মেমোরান্ডাম, রসিদ ও একখানা রেজিস্টার। মনে হয় কর্নেল ওপেন্স এইসব দলিলই নষ্ট করে ফেলেছিলেন। আর বাকি যা পাওয়া গেল তার মধ্যে উল্লেখযোগ্য কিছুই ছিল না। শুধু ছিল অনেকগুলো ইতস্তত ছড়ানো কাগজ আর নোটবুক, যাতে জ্যাঠার আমেরিকার জীবনযাত্রার কিছু কিছু কথা আছে। কিছু কাগজপত্র যুদ্ধের সময়কার, তাতে দেখা যায় তিনি ভালোভাবেই তার কর্তব্য সম্পাদন করেছেন এবং সাহসী সৈনিক হিসাবে তার সুনাম হয়েছিল। অন্যগুলি দক্ষিণী রাষ্ট্রসমূহের পুনর্গঠনের সময়কার, প্রধানত রাজনীতি নিয়ে লেখা। উত্তর থেকে যে সকল রাজনীতিবিদ এসেছিলেন তিনি স্পষ্টতই তাদের তীব্র বিরোধিতা করেছিলেন। যা হোক, 84 গোড়ার দিকে বাবা হরসামে বসবাস করতে এলেন। 85 জানুয়ারি পর্যন্ত ভালোভাবেই কাটল। নববর্ষের পরবর্তী চতুর্থ দিনে আমরা প্রাতরাশের টেবিলে বসে আছি। এমন সময় বাবা হঠাৎ সবিস্ময়ে চিৎকার করে উঠলেন। বাবার এক হাতে একখানা সদ্য খোলা খাম আর অন্য হাতের প্রসারিত পাতায় কমলালেবুর 5টি শুকনো বিচি। কর্নেল প্রসঙ্গে আমার কথাগুলোকে এতদিন তিনি গাঁজাখুরি গল্প বলেই হেসে উড়িয়ে দিয়েছেন, কিন্তু এখন সেই একই জিনিস যখন তার বেলায়ও ঘটল তখন তাকে কিন্তু বেশ বিচলিত শঙ্কিত দেখা গেল। এসবের অর্থ কি জানো? তিনি কোনো রকমে প্রশ্নটা শেষ করলেন। আমি বললাম, এখানে তো ইংরাজি অক্ষরে 3টে কে লেখা আছে। খামের ভিতরটা দেখে তিনি চেঁচিয়ে বললেন, ঠিক তাই, এই অক্ষরগুলোই বটে, কিন্তু তার উপরে এটা কি লেখা? তার কাঁধের উপর দিয়ে উকি দিয়ে আমি পড়লাম, সূর্য ঘড়ির উপর কাগজপত্রগুলো রেখে দিও। কিসের কাগজ? কোন সূর্য ঘড়ি? তিনি প্রশ্ন করলেন। বাগানের সূর্য ঘড়ি, আর কোনো তো সূর্য ঘড়ি নেই এখানে। আমি বললাম, আর কাগজপত্র হয়তো যেগুলি নষ্ট করে ফেলা হয়েছে। হুহ! জোর করে সাহস দেখিয়ে তিনি বললেন, এখানে আমরা সভ্য জগতে বাস করি, এই ধরনের বোকা বানানো এখানে চলবে না। কোথা থেকে এসেছে চিঠিটা? ডান্ডি থেকে। পোস্টমার্ক দেখে আমি জবাব দিলাম, যত সব বাজে ইয়ার্কি। তিনি বললেন, সূর্য ঘড়ি আর কাগজপত্র দিয়ে আমরা কি করব? এসব বাজে কথা আমি কানেই তুলব না। আমার তো মনে হয় পুলিশে জানানো উচিত। আমি বললাম, আর তাই নিয়ে হাসাহাসি হোক, সেটি হচ্ছে না। তাহলে আমি খবর দিই? না, আমি বারণ করছি। এই বাজে কথা নিয়ে হইচই হোক, সেটা আমি চাই না। তার সঙ্গে তর্ক করা বৃথা, কারণ তিনি অত্যন্ত একগুঁয়ে মানুষ। যা হোক, নানা দুশ্চিন্তায় মন খুব খারাপ হয়ে গেল। সেইভাবেই দিন কাটতে লাগলো। চিঠি আসার পর তৃতীয় দিন বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেন পুরনো বন্ধু মেজর ফ্রিবডির সঙ্গে দেখা করতে। তিনি তখন পোর্টসডাউন হিলের একটি দুর্গের অধিনায়ক। তার যাওয়াতে আমি খুশি হয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল বাইরে গেলেই তিনি বিপদকে এড়াতে পারবেন। সেই ধারণাটাই ভুল হয়েছিল। তার চলে যাওয়ার পর দ্বিতীয় দিনে মেজরের কাছ থেকে একটা টেলিগ্রাম পেলাম। তৎক্ষণাৎ সেখানে যেতে তিনি আমাকে অনুরোধ জানিয়েছেন। একটা গভীর চকের খাদে পড়ে বাবা জ্ঞান হারিয়েছেন। তার মাথার খুলি চুরমার হয়ে গেছে। ছুটে গেলাম, কিন্তু বাবার জ্ঞান আর ফিরে এলো না। তিনি মারা গেলেন। শুনলাম সন্ধ্যার সময় তিনি ফেয়ারহাম থেকে ফিরছিলেন। পথঘাট তার অজানা, চকের খাতটাও ঘেরা ছিল না। কাজেই আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুর রায় দিতে জুরিদের কোনো দ্বিধাই হয়নি। মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু ভালো করে পরীক্ষা করে আমিও হত্যার সপক্ষে কোনো যুক্তি খুঁজে পাইনি। আঘাতের কোনো চিহ্ন নেই, পায়ের ছাপ নেই, ডাকাতি নেই, রাস্তায় কোনো অপরিচিত লোকেরও উল্লেখ নেই। তথাপি আপনাকে না বললেও হয়তো বুঝতে পারছেন আমার মন শান্ত হলো না।
আমি প্রায় নিশ্চিত যে তাকে ঘিরে কোনো ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল। এই অশুভ পথ ধরে আমি সম্পত্তির উত্তরাধিকারী হলাম। বলতে পারেন সম্পত্তি বেচে দিলাম না কেন? আমার জবাব, আমার দৃঢ় বিশ্বাস জ্যাঠার জীবনের কোনো একটা ঘটনাই আমাদের বিপদের কারণ। কাজেই যে বাড়িতেই বাস করি না কেন তাতে বিপদের কোনো হেরফের ঘটবে না। 85 জানুয়ারিতে বাবা মারা গেলেন। তারপর 2 বছর 8 মাস পার হয়ে গেছে। হর্ষামের বাড়িতে বেশ সুখেই দিন কেটেছে। ক্রমে আমি ভাবতে শুরু করলাম পরিবারের উপর থেকে অভিশাপের মেঘ কেটে গেছে। বিগত পুরুষের উপর দিয়েই তার অবসান ঘটেছে। কিন্তু হায়, গতকাল সকালে আবার আঘাত এসেছে, ঠিক যেভাবে এসেছিল বাবার উপরে। যুবকটি ওয়েস্টকোটের ভিতর থেকে একখানা দুমড়ানো খাম বের করল এবং টেবিলের দিকে ঘুরে খামখানা ঝেড়ে কমলালেবুর 5টি শুকনো বিচি তার উপর ছড়িয়ে দিল। বলল, এই দেখুন খাম, পোস্টমার্ক আছে লন্ডন পশ্চিম বিভাগ। বাবার শেষ চিঠিতে যে বাণী ছিল এর ভিতরেও সেই একই বাণী, ইংরেজি অক্ষরে 3টে কে লেখা। আর তারপর সূর্য ঘড়ির উপর কাগজপত্রগুলি রেখে দিও। হোম প্রশ্ন করল, আপনি কি করেছেন? কিছুই না। কিচ্ছু না? ক্ষীণ সাদা হাতের মধ্যে মুখ ঢেকে সে বলে উঠল, সত্যি কথা বলতে কি, আমি বড়ই অসহায় বোধ করছি। আমার অবস্থা অনেকটা সাপে তাড়া করা খরগোশের মতো। মনে হচ্ছে একটা অপ্রতিরোধ্য দুর্লভ অশুভ শক্তির কবলে আমি পড়েছি, যার হাত থেকে কোনো ভবিষ্যৎ দৃষ্টি বা সতর্কতায় আমাকে আর রক্ষা করতে পারবে না। দূর দূর, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনাকে সক্রিয় হতে হবে, নইলে সব শেষ। একমাত্র কর্মদম ছাড়া কেউ বাঁচাতে পারবে না। নৈরাশ্যের সময় এখন না। পুলিশের সঙ্গেও আমি দেখা করেছি। ও আচ্ছা, ঠিক আছে। আমার কথা শুনে তারা হাসলেন। আমার দৃঢ় বিশ্বাস ইন্সপেক্টরের ধারণা হয়েছে যে চিঠিগুলি সবই তামাশা। জুরিদের কথা ঠিক যে আমার আত্মীয়দের মৃত্যু দুর্ঘটনার ফল, এসব সতর্কবাণীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুঁড়ে হোমস চেঁচিয়ে উঠল, অবিশ্বাস্য অকমনতা। তারা অবশ্য আমার সঙ্গে একজন পুলিশ দিয়েছেন, সে আমার সঙ্গে বাড়িতে থাকবে। আজ রাতে কি সে আপনার সঙ্গে এসেছে? না, তার উপর আদেশ আছে বাড়িতে থাকার। হোমস পুনরায় বাতাসে হাত ছুড়ল, বলল, তাহলে আমার কাছে এলেন কেন? তাছাড়া সঙ্গে সঙ্গে আসেননি কেন ওনাকে নিয়ে? আমি জানতাম না। আজই মেজর পেন্ডারগাস্টকে আমার বিপদের কথা বলায় তিনিই পরামর্শ দিলেন আপনার কাছে আসতে। 2 দিন হলো আপনি চিঠিটা পেয়েছেন, আগেই আমাদের কাজ শুরু করাটা উচিত ছিল। আচ্ছা, আমাদের কাছে যা যা বললেন, আর কি এছাড়া কি কোনো প্রমাণ কি নেই আপনার কাছে? আমাদের কাজে লাগতে পারে এমন কোনো ইঙ্গিতপূর্ণ বিবরণ বা কিছু যদি থাকে খুব বেটার হতো। একটা জিনিস আছে, জন পেন্স বলল। কোটের পকেট হাতড়ে এক টুকরো বিবর্ণ নীলচে কাগজ বের করে টেবিলের উপর মেলে ধরল। আমার মনে পড়েছে, জ্যাঠা যেদিন কাগজগুলি পুড়িয়ে ফেলেছিলেন সেদিন আমি লক্ষ্য করেছিলাম ছাইয়ের মধ্যে দগ্ধবশিষ্ট কাগজের যে টুকরো টুকরো কোণগুলি ছিল তারও রং ছিল এই রকম। তার ঘরের মেঝেই এই 1 সিট কাগজ পেয়েছিলাম। আমার ধারণা যে কাগজগুলো তিনি পুড়িয়ে ফেলেছিলেন তার মধ্যে থেকে কোনো ক্রমে উড়ে এসে এখানা ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়েছিল। এতেও বিচির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া এর দ্বারা আর কোনো সাহায্য পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আমি মনে করি এটা কোনো দিনপঞ্জির পাতা, হাতের লেখা নিঃসন্দেহে আমার জ্যাঠার। হোমস বাতিটা টেনে নিল। দুজনেই কাগজটার উপর ঝুঁকে পড়লাম। এক পাশ ছেঁড়া কোড়া, দেখলেই বোঝা যায় কোনো বই থেকে ছিঁড়ে নেওয়া। উপরে লেখা মার্চ 1869, আর নিচে কতগুলো ধাঁধার মতো কথা। 4 মার্চ হাডসন এল একই পুরনো প্ল্যাটফর্ম। 7 মার্চ সেন্ট অগাস্টিনের ম্যাককলি, প্যারামোর এবং জন সোয়ানের দিকে বিচিগুলি চালান দাও। 9 মার্চ ম্যাককলি হ্যাপিস। 11 মার্চ জন সোয়ান হাপিস। 12 মার্চ প্যারামোরের সঙ্গে দেখা হলো, সব ভালো। কাগজখানি ভাঁজ করে আগন্তুককে ফিরিয়ে দিয়ে হোমস বলল, ধন্যবাদ।
কিন্তু আর এক মুহূর্ত আপনি সময়টা নষ্ট করবেন না। আপনার কথা নিয়ে আলোচনা করার সময় নেই, বুঝেছেন? একটা কাজ করুন, আপনি এখন বাড়ি চলে যান আর কাজটা করুন। বা কি কাজ করব? একটিমাত্র কাজ, সেটা এখনই করতে হবে। যে পিতলের বাক্সের কথা আপনি বললেন না, তার মধ্যেই কাগজখানা রাখবেন। আরও এক টুকরো কাগজ ওই কথাগুলো লিখে ওর মধ্যেই রাখবেন যে আপনার জ্যাঠা সমস্ত কাগজপত্র পুড়িয়ে ফেলেছেন, শুধুমাত্র এইখানেই আছে। এমনভাবে লিখবেন যাতে তাদের বিশ্বাস হয়, ঠিক আছে? এই কাজ করে ওই নির্দেশ মতো যে বাক্সটাকে সূর্যগড়ির ওপর রেখে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, সম্পূর্ণ। আপাতত প্রতিহিংসা বা অন্য কোনো কথা কিছু ভাববেন না। আমি যা মনে করি আইনের পথে তা নিতে পারবো। তাদের জাল তো আগে থেকেই বোনা আছে, এবার আমাদের জালটা বুনতে হবে। প্রথম কাজ হবে যে আপনার আসন্ন বিপদটাকে আগে দূর করা। দ্বিতীয় কাজ রহস্যের সমাধান ও অপরাধীর শাস্তি। যুবক উঠে দাঁড়ালো, ওভারকোট হাতে নিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে দিয়েছেন নতুন জীবন, নবীন আশা। আপনার পরামর্শ মতো অবশ্যই কাজ করব। মুহূর্ত মাত্র সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, আপনি খুব সতর্ক থাকুন আপাতত। একটা যে প্রকৃত বিপদ আপনার সামনে রয়েছে সে বিষয়ে সন্দেহ মাত্র নেই। তো আপনি যাবেন কিভাবে? ওই তো ওয়াটারলু থেকে ট্রেনে যাব। এখনও 9টা বাজেনি, রাস্তায় ভিড় আছে। মনে হয় আপনি নিরাপদ, তবু সতর্ক থাকাটা ভালো। আমি সশস্ত্র। খুব ভালো। কাল আপনার কাজটা আমরা শুরু করব। তাহলে কি হর্ষমে আপনার সঙ্গে দেখা করব? না, আপনার তো রহস্যটা রয়েছে লন্ডনে, সেখানেই তাকে খুঁজে নেব। ঠিক আছে, তাহলে বাক্সটা এবং কাগজপত্রগুলোর খবর নিয়ে 2-1 দিনের মধ্যে আপনার কাছে হাজির হব। প্রত্যেক ব্যাপারে আপনার পরামর্শ চাই। আমাদের সঙ্গে করমর্দন করে সে চলে গেল। বাইরে তখনও চলছে বাতাসের আর্তনাদ, জানলার উপর পড়ছে বৃষ্টির ঝাপটা। এই অদ্ভুত কাহিনীটা যেন ঝড়ে উড়িয়ে নিয়ে আসা এক টুকরো শ্যাওলার মতোই ওই উন্মুক্ত প্রকৃতির বুক থেকেই উঠে এসেছিল, আবার সেখানেই ফিরে গেল। কিছুক্ষণ পর্যন্ত শার্লক হোমস চুপ করে বসে রইল। তার মাথা সামনে ঝুঁকে পড়েছে, চোখ রয়েছে আগুনের লাল আভার দিকে নিবন্ধ। তারপর পাইপটা ধরিয়ে চেয়ারে হেলান দিল, একদৃষ্টিতে দেখতে লাগলো। নীল ধোয়ার রিংগুলো কেমন একে অন্যকে ছাড়িয়ে সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। অবশেষে বলে উঠল, দেখো ওয়াটসন, আমার মনে হয় এর চাইতে অদ্ভুত কোনো কেস আমরা এর আগে মনে হয় পাইনি। হ্যাঁ, দি সাইন অফ 4 ছাড়া। তবু মনে হচ্ছে শোল্টোদের চাইতেও অধিকতর বিপদের ভেতর দিয়ে হেঁটে চলেছে ওই তরুণ, কী যেন নাম? হ্যাঁ, জন ওপেন্স। আমি প্রশ্ন করলাম, তুমি কি সে বিপদ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা করতে পেরেছ? সে জবাব দিল, না না না, সে বিষয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। তাহলে কি সেই বিপদ? আর কে এই কে কে কে? আর কেনই বা সেই অসুখী পরিবারের পিছনে ছুটছে? শার্লক হোমস চোখ বুঝল, দুটো আঙুলের মাথা এক করে চেয়ারের হাতলে কনুই রেখে বলতে আরম্ভ করলো, একটা ঘটনাকে পুরোপুরি দেখতে পেয়েই একজন আদর্শ যুক্তিবাদের উচিত যে সবগুলি ঘটনার সূত্রকে একসাথে আবিষ্কার করা। শুধু তাই নয়, আরও উচিত তাদের সবগুলি যে পরিণতি যা হবে ঘটনার, সেটাকে অনুমান করা। ওই একটিমাত্র হাত দেখেই কুভের যেরকম পুরো জন্তুটার বর্ণনা দিতে পারতেন না, ঠিক সেরকম যে পর্যবেক্ষক ওই ঘটনাটাকে পুরো অবহিত হতে পেরেছে ঘটনা সম্বন্ধে, তার অগ্রবর্তী মানে আগে যা ঘটেছে এবং পরে যা ঘটবে, সেগুলোকে যদি জানতে পারা যেত খুব ভালো হতো। তবে যাই হোক, ফলাফলগুলো তো এখনো হাতের মধ্যে আসেনি, যুক্তির মাধ্যমে সেগুলো ধরা পড়বে। শুধু ইন্দ্রিয়ের উপর নির্ভর করে সব সমস্যার সমাধান হবে না। রহস্য সন্ধানে আটকে যদি তুঙ্গে তুলতে হয় না, তাহলে যুক্তিবিদকে সমস্ত ঘটনার সদ্ব্যবহার করতে হবে, বুঝেছ? একটি লোকের নিজের প্রয়োজনে যা কিছু জানা দরকার, সে জ্ঞান অর্জন করা যে অসম্ভব সেটা নয়, সেই যে অসম্ভব জিনিসটা নয় সেটাই আমি নিজের বেলায় চেষ্টা করে চলেছি। হ্যাঁ, মনে পড়ে আমাদের ওই বন্ধুত্বের প্রথম থেকে একবার তুমি আমার জ্ঞানের সীমাবদ্ধতাকে সঠিকভাবে নির্দেশ করেছিলে।
আমি হেসে জবাব দিলাম, হ্যাঁ, সে একটি অদ্ভুত দলিল। মনে আছে দর্শন, সৌরবিজ্ঞান ও রাজনীতিতে পেয়েছিল গোল্লা। উদ্ভিদবিদ্যায় নির্ভরতার অযোগ্য। ভূতত্ত্বে কিন্তু শহরের 50 মাইলের মধ্যে যে কোনো মাটির ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান। রসায়নে অস্থির, শারীরবিদ্যায় শৃঙ্খলাহীন, উত্তেজক সাহিত্য, অপরাধ বিবরণে অসাধারণ। তাছাড়া বেহালাবাদক, বক্সার, তলোয়ার খেলোয়াড় আর কোকেন এবং তামাকে আত্মঘাতী। মনে হয় এগুলোই আমার বিশ্লেষণের প্রধান প্রধান বিষয় ছিল। শেষের কথাটি শুনে হোমস দন্ত বিকশিত করে হাসল, তারপর বলল, এই দেখো, তখনও বলছি এখনও বলছি, ঠিক আছে, মানুষের উচিত ব্যবহারযোগ্য সমস্ত কিছু আসবাবপত্র মস্তিষ্কে যে ছোট ছিলেফোঁটা আছে সেখানে মজুত করে রাখা, বাকিগুলো যাতে দরকারের সময় পাওয়া যায় ওই সেইভাবেই লাইব্রেরি গুদাম ঘরে সরিয়ে রাখতে হবে, বুঝেছে? কিন্তু যে কেসটি আজ রাতে আমাদের হাতে এসেছে তার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। যাই হোক, তোমার পাশে যে তাকটা আছে না, ওখান থেকে আমেরিকার যে এনসাইক্লোপিডিয়া কে অক্ষরটা একটু বের করে দাও। ধন্যবাদ। এবার আলোচনায় বসে যাক, দেখা যাক কদ্দূর কি জানা যায়। প্রথমেই আমাদের ধরে নিতে হবে যে কর্নেল ওপেন্স আমেরিকা ছেড়ে আসবার মতো যথেষ্ট কারণ ঘটেছিল। তার মতো বয়সে মানুষ কখনোই পরিবর্তন চায় না, বিশেষ করে ওই ফ্লোরিডার মনোরম আবহাওয়া ছেড়ে একটা প্রাদেশিক ইংলিশ শহরের নির্জন জীবনে কেউই ফিরে আসার মতো নয়, ঠিক আছে? তো ইংল্যান্ডে ফিরে এসেও তার এমন একান্ত নির্জনপ্রিয়তা দেখেও সন্দেহ হয় যে তিনি কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে স্বতন্ত্র ছিলেন। কাজেই আমরা অনুমান করতে পারি যে সেই ব্যক্তি বা বস্তুর ভয় তিনি আমেরিকাটা ছেড়েছিলেন। তিনি কিসে ভয় করছিলেন সেটা জানা যাবে তিনিও তার অনুবর্তীরা যে চিঠিগুলো পেয়েছেন তার থেকে। যাই হোক, ওই চিঠির পোস্টমার্কগুলি লক্ষ্য করেছো কি তুমি একবারও? প্রথম চিঠি এসেছিল পন্ডিচেরি থেকে, আর দ্বিতীয়টি ডান্ডি থেকে, আর তৃতীয়টি লন্ডন থেকে। পূর্ব লন্ডন থেকে। তাহলে এর থেকে তুমি কি অনুমান করতে পারো? এগুলি সবই সামুদ্রিক বন্দর, কাজে লেখক কোনো জাহাজের যাত্রী ছিলেন মনে হয়। চমৎকার, দেখো একটা সূত্র পেয়ে গেলাম। পত্রলেখক যে জাহাজে ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই, থাকতেও পারে না, ঠিক আছে? কিন্তু এবার যে বিষয়টা ভাবতে হবে সেটা হলো পন্ডিচেরির বেলায় 7 সপ্তাহের ব্যবধান, মানে 49 দিন, আর ডান্ডির বেলায় মাত্র 3 কি 4 দিন। এর থেকে কি বুঝতে পারছো বা কি বোঝা যাচ্ছে? ভ্রমণ পথের অধিকতর দূরত্ব। কিন্তু চিঠিও তো দূর থেকে এসছে না, চিঠি তার কাছ থেকে আসেনি। না, তাহলে বুঝতে পারছি না। দেখো, ধরে নেওয়া যেতে পারে যে সেই লোক বা লোকেরা একটি চলমান জাহাজের যাত্রী, ঠিক আছে? তো যারা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য তাদের এই প্রতীকটি চিঠির মাধ্যমে পাঠাতো। লক্ষ্য করে দেখো, ডান্ডি থেকে যে প্রতীকটি পৌঁছাবার পরই কত তাড়াতাড়ি কাজ হাসিল হয়ে গেল। কিন্তু তারা যদি পন্ডিচেরি থেকে স্টিমারে আসতো তাহলে চিঠি আর মানুষ প্রায় একই সঙ্গেই আসতো, তাই না? কিন্তু কাজ করতে লাগলো কতদিন? 7 সপ্তাহ। আমার যতদূর মনে হচ্ছে এই চিঠি এসেছে মেল বোটে আর লেখক এসেছে জাহাজে, তাই এই সময়ের ব্যবধান। হ্যাঁ, তা হওয়া সম্ভব। সম্ভবের চেয়েও বেশি। নতুন কেসটি কেন যে মারাত্মক রকমের জরুরি আর কেন যে আমি তরুণ ওপেন্সকে সতর্ক থাকতে বলে দিলাম সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। যারা চিঠিটা লিখেছে তাদের এই পথটা আসতে যতটা সময় লাগবে তার ঠিক পরেই তারা আঘাতটা হানবে, বুঝলে? এবারে চিঠিটা এসছে লন্ডন থেকে, কাজেই বিলম্ব ঘটার কোনো কারণ নেই। ও মাই গড! আমি চিৎকার করে বললাম, এই অবিরাম হত্যাকাণ্ডের অর্থ কি? প্রিন্স যে কাগজপত্রগুলি নিয়ে এসেছিলেন জাহাজে যাত্রীদের সেগুলি খুবই মূল্যবান। এখন বোঝা যাচ্ছে যে তারা সংখ্যায় একাধিক, ঠিক আছে? কিন্তু দেখো, একটিমাত্র লোকের পক্ষে এই পরপর 2টো খুন সবার চোখে ধুলো দিয়ে করা সম্ভব না। দলে কয়েকজন আছে, ঠিক আছে, যারা একদম পুরো দৃঢ় যে ওই কাগজগুলো তারা ফিরে পাবেই বা নেবে। এবার তুমি বুঝে দেখো, এই যে ট্রিপল কে, ঠিক আছে, এটা কোনো ব্যক্তি বিশেষের নামের আধ্যক্ষরও হতে পারে,
আবার কোনো সমিতির নামও হতে পারে। কিন্তু কোন সমিতির? সামনে ঝুঁকে গলা নামিয়ে শার্লক হোমস বলল, তুমি কি কখনো এই কু ক্লুক্স ক্ল্যানের নাম শুনোনি? হ্যাঁ, কই না তো। হোমস তার হাঁটুর উপরে রাখা বইয়ের পাতা উল্টাতে লাগলো। একটু পরেই বলে উঠল, এই যে পেয়েছি, ক্লুকুক্স ক্লান। এই শব্দটার মানে হচ্ছে বন্দুকের ঘোড়া টানলে আমরা যেরকম শব্দ পাই, ঠিক সেই শব্দের সাথে কল্পনা করে এবং মিল রেখে এই শব্দটা উচ্চারণ করা হয়েছে। গৃহযুদ্ধের পর দক্ষিণী রাজ্যগুলির কিছু সৈনিক, প্রাক্তন সৈনিক, তারা এক হয়ে এই ভয়ঙ্কর গুপ্ত সমিতিটা স্থাপন করে। দেখতে দেখতে দেশের বিভিন্ন অঞ্চলে, যেমন এই টেনিসে, তারপর লুইসিয়ানা, ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, আরো অনেক হবে হয়তো, বিভিন্ন শাখা কার্যালয় গড়ে ওঠে। রাজনৈতিক উদ্দেশ্য, যেমন ধরো এই প্রধানত নিগ্র ভোটারদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা, তারপর যারা সমিতির বিরুদ্ধে মত দিয়েছে তাদেরকে খুন করা বা দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এই উদ্দেশ্যগুলি সমিতির ছিল। আক্রমণ করার ঠিক আগে নির্দিষ্ট লোকের কাছে কোনো একটা অদ্ভুত উপায় ঠিক সতর্কবাণী পৌঁছে দেওয়া হতো। যেমন কখনো পাঠানো হতো ভাবো অগাছের পল্লব, কখনো কাঁকড়ের বিচি, কমলালেবুর বিচি। সেটা পেয়ে নির্দিষ্ট লোক হয় প্রকাশ্যে তার মত পরিবর্তনের কথা ঘোষণা করত, আর না হয় দেশ থেকে পালিয়ে যেত। কিন্তু যদি কেউ সাহস করে রুখে দাঁড়াতো, তার মৃত্যু অনিবার্য। এই সমিতির সংগঠন ব্যবস্থা এতটাই নিখুঁত এবং এই কার্যকলাপ এতটাই সুশৃঙ্খল যে তার বিরুদ্ধ করে বেঁচে গেছে বা কোনো দুষ্কৃতীরা কোথাও ধরা পড়েছে, এরকম কোনো নজির পাওয়া যায়নি। স্বয়ং যুক্তরাষ্ট্র সরকার এবং দক্ষিণাঞ্চলের সম্ভ্রান্ত সম্প্রদায়ের লোকেদের সমবেত চেষ্টা ছিল, তা সত্ত্বেও কয়েক বছর এই সমিতি খুব বাড়বাড়ন্ত। ঘটনাক্রমে ওই 1869 সাল হবে হয়তো, হঠাৎ সে আন্দোলনে ভাটা পড়ল। অবশ্য সেখানে কিছু বিক্ষিপ্ত ঘটনাও তখন ঘটতে লাগলো। বইখানি নামিয়ে রেখে হোমস বলল, লক্ষ্য করে দেখো, ওই সমিতি ভেঙে যাওয়া আর ওপেন্সের কাগজপত্র নিয়ে আমেরিকা থেকে সরে পড়া একই সময়ের ঘটনা। তাদের মধ্যে কিছু সম্পর্ক তো থাকতেও পারে, কিন্তু যদি কোনো অশরীরী তাদের নিজের এবং পরিবারের পিছু নিয়ে থাকে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বুঝতেই পারছো, এই রেজিস্টার ও দিনপঞ্জির পাতায় দক্ষিণে কোনো না কোনো মহাশয় ব্যক্তির নাম তো আছে। কাজে এইগুলি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের চোখে ঘুম আসছে না। তাহলে আমরা যে পাতাটা দেখছি? যা আমরা ভেবেছি ঠিক তাই। যতদূর মনে পড়ছে তাতে লেখা ছিল এ, বি আর সি কে বিচিগুলো পাঠানো হয়েছে। তার মানে সমিতির সতর্কবাণী তাদের কাছে পাঠানো হয়েছে। তারপর একে একে লেখা আছে এ এবং বি আফিস হয়েছে বা দেশ ছেড়ে পালিয়েছে এবং সি এর সঙ্গে দেখা হয়েছে। হয়তো সি এর জন্য কোনো ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। দেখো ডাক্তার, আমি মনে করি এই অন্ধকার জায়গাটা দিনে আমরা কিছুটা আলো ফেলতে পারি। আমার বিশ্বাস করি আমি যে ইতিমধ্যে ওপেন্সের একমাত্র কাজ হলো আমি যেমনটি বলেছি তেমনটি করা। আজ রাতে আর কিছু বলবারও নেই, কিছু করবারও নেই। কাজে আমার বেহালাটা দাও, অন্তত আধ ঘন্টার জন্য বেহালাটাকে বাজাই, এই দুঃখজনক আবহাওয়াটাকে ভুলে থাকতে চেষ্টা করি। সকালে মেঘ কেটে গেছে। মহানগরীর উপরে যে আবছা পর্দাটা ঝুলে আছে তার ফাঁক দিয়ে সূর্য ঈষৎ অনুজ্জ্বল কিরণ বিতরণ করছে। নিচে নেমে দেখি শার্লক হোমস প্রাতরাশে বসে গেছে। সে বলল, তোমার জন্য অপেক্ষা করিনি, ঠিক আছে? সেই জন্য ক্ষমা করো আমাকে। বুঝতেই পারছো, ওপেন্সকে নিয়ে সারাদিন আজকে ব্যস্ত থাকতে হবে। কিভাবে অগ্রসর হবে? আমি জিজ্ঞাসা করলাম। প্রথম অনুসন্ধানে ফলাফলের উপরই সবকিছু নির্ভর করছে। প্রথমেই সেখানে যাবে না? শহর থেকেই কাজটা আরম্ভ করব। ঘন্টাটা বাজাও, তোমার কফিটা দিয়ে যাবে। টেবিল থেকে ভাঁজ করা খবরের কাগজখানা নিয়ে চোখ বুলোতে লাগলাম। একটা শিরোনামের উপর চোখ পড়তেই আমার বুকের ভেতরটা শিরশির করে উঠল। চেঁচিয়ে বললাম, হোমস, বড় দেরি করে ফেললে। হ্যাঁ, কি? কাপটা নামিয়ে রেখে সে বলল, এই ভয়টাই আমি করছিলাম। কি হয়েছে? শান্তভাবে সে কথা বলল, কিন্তু আমি দেখতে পেলাম সে খুব বিচলিত হয়ে পড়েছে।
আমি শুধু ওপেন্সের নাম আর ওয়াটারলু সেতুর নিকটে দুর্ঘটনা এই শিরোনামটাই দেখেছি। পুরো বিবরণটা শোনো। গতকাল রাত 9টা থেকে 10টার মধ্যে ওয়াটারলু সেতুর নিকটে কর্তব্যরত এইচ ডিভিশনের পুলিশ কনস্টেবল সাহায্যের জন্য আর্তনাদ এবং জল ছিটকে ওঠার শব্দ শুনতে পায়। রাতটা ছিল অত্যন্ত ঝড়ো এবং অন্ধকার, তাই কয়েকজন পথচারীর সহায়তা সত্ত্বেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। সঙ্গে সঙ্গেই বিপদ সংকেত দেওয়া হয় এবং জল পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের পকেটের খাম থেকে জানা গেছে যুবকটির নাম জন ওপেন্স। হরসামের কাছে তার বাড়ি। অনুমান করা হয় সে হয়তো ওয়াটারলু স্টেশন থেকে শেষ ট্রেনটি ধরার জন্য দ্রুত পথ হাঁটছিল। ফলে গাঢ় অন্ধকারে পথ ভুল করে হাঁটতে হাঁটতে নদীতে স্টিম বোট লাগাবার ছোট ঘাটটি পেরিয়ে জলে পড়ে যায়। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং যুবকটি একটি দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অবশ্য নদী তীর সংলগ্ন ঘাটটির এই অবস্থার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হওয়া উচিত। কয়েক মিনিট দুজনেই চুপচাপ করে বসে রইলাম। হোমসকে আর কখনো এতটা বিষণ্ণ ও বিচলিত হতে দেখিনি। অবশেষে সে কথা বলল। আমার গর্বে আঘাত লেগেছে। এখন থেকে এটা আমার ব্যক্তিগত স্বার্থের ব্যাপার হয়ে উঠল। ঈশ্বর যদি আমার মাথাটা ঠিক রাখে তো এই দলকে তো আমি পাকড়াও করবই। তখন সে আমার সাহায্য চাইতে আসবে আর আমি তাকে পাঠাবো মৃত্যুর মুখে। মৃত্যুর মুখে। হঠাৎ চেয়ার থেকে লাফিয়ে উঠে দুঃসহ আবেগে সে ঘরময় পায়চারি করতে লাগলো। দুই পাণ্ডুর গাল আরক্ত হয়ে উঠেছে। দীর্ঘ শীর্ণ দুখানি হাত কখনো একত্র মুষ্টিবদ্ধ হচ্ছে, আবার পর মুহূর্তেই মুষ্টি খুলে যাচ্ছে। একসময় সে চিৎকার করে উঠল, ধূর্ত শয়তানের দল! কেমন করে তারা ওকে ঠকিয়ে সেখানে নিয়ে গেল? আর নদীর তীর তো স্টেশনে যাওয়ার পথে পড়বে না। আর দুর্যোগের রাতে সেতুটাও তো বেশ জনবহুলই ছিল। তাদের উদ্দেশ্য তো ঠিকঠাক মতো সাফল্য পাবার না। ওয়াটসন, আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে যে কার জিত হয়, বুঝলে? আমি চললাম, ঠিক আছে? দেখি টনি ব্যবস্থা করি। কোথায়? পুলিশের কাছে? না না, আমি আমার পুলিশ। জাল বুনেছি আমি আর মাছ ধরবে তারা? হ্যাঁ, ওসব হবে না, ঠিক আছে? সারাদিন ডাক্তারি কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পরেই বেকার স্ট্রিটে ফিরে গেলাম। শার্লক হোমস তখনও ফেরেনি। প্রায় 10টার সময় সে ঘরে ঢুকল। বিবর্ণ শান্ত চেহারা। সাইডবোর্ডের কাছে গিয়ে অর্ধেকটা পাউরুটি ছিঁড়ে গোগ্রাসে গিলে ঢকঢক করে অনেকটা জল খেয়ে সেটাকে গলা দিয়ে নামলো। খুব ক্ষুধার্ত তুমি? আমি বললাম। খাবার কথা ভুলেই গেছিলাম। সকালে ব্রেকফাস্টের পর কিছু পেটে পড়েনি। কিছুই না? একটা কামড়ও পেটে পড়েনি। খাবার কথা ভাববার সময়টাই কোথায়, পেলামই না কিছু। কতদূর কি করতে পারলে? হ্যাঁ, ভালোই পেয়েছি। সূত্র পেয়েছো? হাতের মুঠোর মতো তাদের পেয়ে গেছি। তরুণ ওমেন্সের মৃত্যু প্রতিশোধ আমি নেবই। তাদের শয়তানি চাল তাদের ওপরেই আমি ছাড়ব। ভালো ফন্দিটা বের করেছি, দেখা যাক কি হয়। কি বলছো তুমি? কাভার থেকে একটা কমলা লেবু নিয়ে সেটাকে খুলে কয়েকটা বিচি বের করে টেবিলের উপর রাখলো। তার থেকে 5টা তুলে নিয়ে একটা খামের মধ্যে ভরল। খামের ভিতর দিকে লিখল SHJO ওর জন্য। খামটা সিল করে ঠিকানা লিখল, ক্যাপ্টেন জেমস ক্যালহুন, লোন স্টার, জাহাজ সাভান্না, জর্জিয়া। মুখ টিপে হাসতে হাসতে সে বলল, বন্দরে প্রবেশ করার আগেই না এই চিঠি সেখানে তার জন্য অপেক্ষা করে থাকবে। রাতে আর তার ঘুম হবে না। অফেন্সের মতো এই চিঠি হবে তার মৃত্যুদণ্ড। কিন্তু এই ক্যাপ্টেন ক্যালহুনকে? এই দলের পান্ডা। অন্যদেরও ধরবো, তবে সেই হচ্ছে সর্বপ্রথম। কি করে খোঁজ পেলে? সে পকেট থেকে মস্ত এক শীট কাগজ বের করলো। আগাগোড়া তারিখ আর নাম বোঝাই। বলল, লয়েডের রেজিস্টার আর পুরোনো কাগজপত্রের ফাইল কেটেছে সারাদিন, বুঝলে? 83 জানুয়ারি ফেব্রুয়ারিতে যত জাহাজ পন্ডিচেরিতে নোঙর করেছে এদের প্রত্যেকটি গতিবিধি তন্ন করে খুঁজেছে। ওই 2 মাসে মোটামুটি 36খানা জাহাজ এখানে নোঙর করেছিল। তাদের মধ্যে লোন স্টার সঙ্গে সঙ্গে আমার দৃষ্টি আকর্ষণ করলো।
কারণ যদিও রিপোর্টে উল্লেখ ছিল সেই জাহাজটা লন্ডনে, কিন্তু তার নামটা তো ইউনিয়নে কোনো স্টেটের না। টেক্সাস বোধ হয়। সঠিক জানি না, কিন্তু এটা জানি যে জাহাজটা আমেরিকার। আচ্ছা, তারপর খুঁজলাম ডান্ডির রেকর্ড। তা থেকে জানতে পারলাম যে লোন স্টার জাহাজ 85 জানুয়ারিতে সেখানে ছিল। আমার সন্দেহটা নিশ্চিত হয়ে উঠল। তারপর খোঁজ নিলাম বর্তমানে কোন কোন জাহাজ লন্ডন বন্দরে নোঙর করে আছে। সত্যি? লোন স্টার এখানে এসেছে গত সপ্তাহে, ঠিক আছে? তো এলবার্ট ডকে গিয়ে জানলাম যে আজ সকালে জোয়ারেই তাকে নদীপথে চালিয়ে দেওয়া হয়েছে। যাবে হচ্ছে সাবান্না। গ্রেভসেন্ডে ফোন করে জেনেছি যে একটু আগেই সেখান থেকে ছেড়ে গেছে। এতক্ষণে সে গুডউইন্স ছাড়িয়ে আইলস অফ হোয়াইটের কাছাকাছি পৌঁছে গেছে। তারপর কি করবে? আরে তাকে তো আমি হাতে মুঠে অলরেডি পেয়ে গেছি। জানতে পেরেছি সে আর তার দুজন সঙ্গী জাহাজের একমাত্র খাঁটি আমেরিকান যাত্রী, আর সকলেই ফিনল্যান্ড আর জার্মানির মানুষ। আরো জানতে পেরেছি তারা তিনজনই কাল রাত্রে জাহাজ ছেড়ে বাইরে গেছিল। যে স্টিভেরও জাহাজের মাল খালাস করেছিল তার কাছ থেকে খবরটা পাই। তাদের জাহাজ সাবান্না পৌঁছাবার আগেই মেলবোর্ডে চিঠি সেখানে পৌঁছে দেবে। আর একটা টেলিগ্রাম সাবান্না পুলিশকে জানিয়ে দেবে যে হত্যার অভিযোগে এই তিনজন ভদ্রলোককে অবশ্যই চাই। মানুষের পাতা ফাঁদ যতই ভালো হোক না কেন, তাতে কোনো না কোনো ছিদ্র থাকবে। জনপেন্সে হত্যাকারীদের হাতে এই কমলালেবুর বিচিগুলি কোনদিন পৌঁছাবেই না, আর তারা জানতেও পারবে না যে তাদের মতোই ধূর্ত এবং দৃঢ় সংকল্প একটা মানুষ তাদের পিছু নিয়েছে। সে বছর বিষুবক্রান্তিকালীন ঝড়টা যেমন হয়েছিল দীর্ঘস্থায়ী, তেমনি প্রচণ্ড। সাভান্নার লোন স্টারের সংবাদের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করে রইলাম, কিন্তু কোনো খবরই এলো না। শেষটায় শুনলাম অনেক দূরে আটলান্টিক মহাসাগরের বুকে অনেক দূরবর্তী কোনো স্থানে একটা জাহাজের ভাঙাগুলোই ঢেউয়ের দোলায় দুলতে দেখা গিয়েছিল। তার গায়ে লেখা ছিল LS দুটি অক্ষর। লোন স্টারের পরিণামের এর বেশি কিছু আমরা কোনোদিনই জানতে পারবো না।